কিছুদিন আগে প্রধানমন্ত্রী 14 দলীয় যে জোট আছে তাদের সভায় দুটো তিনটে কথা বলেছিলেন, যেগুলো নিয়ে আমি ভিডিও করেছি। এটার একটা নতুন ডাইমেনশন আছে, সেটা নিয়ে একটু যোগ করতে চাই আজ। সেটা হচ্ছে, তিনি বলেছিলেন বাংলাদেশে নৌ এবং বিমান ঘাঁটি করতে চায়, ইঙ্গিত করেছেন পশ্চিমা কোনো দেশের দিকে, এবং বাংলাদেশ এবং মিয়ানমারের কিছু অংশ ভেঙে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চায়, এ ধরনের বক্তব্য ছিল ওনার। সেই বক্তব্যের পর বলেছিলাম যে এটা ইন্টারনাল অডিয়েন্সের জন্য খুব ইম্পর্ট্যান্ট। কী বার্তা দিয়েছে আমি আমার সেই ভিডিওতে বলেছি। এটার একটা ইন্টারন্যাশনাল অডিয়েন্সও আছে। উনি আরও কিছু কিছু অন্য দেশকেও বার্তা দিতে চেয়েছেন। সেই বার্তাটা কি সেটা বোঝার জন্য একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট আমি বলবো পাবলিশ করেছে মানবজমিন। তারা একটা বিদেশি সংবাদ সংস্থার রিপোর্টকে তারা বাংলা করে দিয়েছে। স্পুটনিক নিউজ এই নিউজটা করেছে। স্পুটনিক নিউজ সম্পর্কে আপনারা যারা জানি তারা তো জানি, যারা জানি না তাদের উদ্দেশ্যে বলে, এটা রাশিয়ার স্টেট ওন্ড একটা সংবাদ সংস্থা, যেটার মূল টার্গেট হচ্ছে ইন্টারন্যাশনাল অডিয়েন্স। তারা এটার মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে চায়। রাশিয়ার মিডিয়াকে রিলাই করার কিছু নেই, কোনো সন্দেহ নাই। এটা প্রায় সবগুলো প্রোপাগ্যান্ডা, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানোর মতো মিডিয়া হবে। কিন্তু এই রিপোর্টটাকে আমি গুরুত্ব দিতে চাই, কারণ এই রিপোর্টের মধ্যে আওয়ামী লীগের লোকজন কথা বলেছে এবং তারা যা বলতে চেয়েছে সেটা দিয়ে আসলে তারা কি মার্কেটে নিতে চায়। আবার স্পুটনিকও বা কেন এটাকে এত গুরুত্ব দিয়ে নিউজ করলো, সেই জিনিসগুলো বুঝতে হবে, তাতে এর ইন্টারন্যাশনাল ডাইমেনশনটাও বোঝা যাবে। কিছু অংশ আমি একটু পড়ি। এখানে প্রধানমন্ত্রী যা বলছে, প্রথম বক্তব্যটা বলা হয়েছে যে ওনার সাথে একজন সাদা চামড়ার মানুষ দেখা করেছেন এবং বলেছিলেন যে আপনি যদি বিমান ঘাঁটি করতে দেন তাহলে কোনো সমস্যায় পড়বে না, ইত্যাদি ইত্যাদি। উনি তারপর যা যা বলছেন আমাদের মনে আছে। উনি বঙ্গবন্ধু কন্যা, উনি কোনো দিন বাংলাদেশকে এটা করবেন না, সেটা করবেন না, এগুলো কথা আছে। এবার এই মন্তব্য নিয়ে জনাব ইকবাল সোবহান চৌধুরী স্পুটনিককে বলেছেন, প্রধানমন্ত্রী সঠিক প্রমাণ ছাড়া কথা বলেন না। আমি নিশ্চিত যে তিনি এই বিষয়ে বিবৃতি দেওয়ার আগে ভালোভাবে ভেবেছিলেন। এরপর আরও কিছু কথা। বাংলাদেশ ও মিয়ানমারকে ভাগ করা নিয়ে আওয়ামী লীগের এই জায়গাগুলো একটু মন দিয়ে শুনি। অর্থ পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য স্কোয়াড্রন লিডার অবসরপ্রাপ্ত সদরুল আহমেদ খান স্পুটনিক ইন্ডিয়াকে জানান, এটা স্পষ্ট সরকার বিরোধীদের সমর্থনের মাধ্যমে দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রবেশ করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ওই বিরোধীদের মধ্যে রয়েছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট ও পিপলস ডিফেন্স ফোর্সেস, মানে এগুলো মিয়ানমারের কথা বলছেন। উনি অর্থ উপদেষ্টা হলে উনি একজন সামরিক বাহিনীতে কর্মরত মানুষ ছিলেন, এয়ারফোর্সে। তিনি আরও বলেন, মিয়ানমারের কুকিচিন বিদ্রোহীরা সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান হয়, তারা বিদেশি অ্যাক্টরদের দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। তারপর বলছে, মিয়ানমারের চীন রাজ্যের কুকিচিন বিদ্রোহীরা সরকারি বাহিনীর সাথে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়ে পড়েছে। তারপর উনি বলছেন যে বার্মা আইনের অ্যাক্টে যে সাইন করেছে সেটাতে যে তারা সাহায্য করতে চায় সেগুলো বলেছে। তারপরে তাদের যে সাহায্য দিচ্ছে প্রথম কিস্তি এই বছরেই গিয়ে পৌঁছেছে। তারপর যে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল আছে তারা বলছে এই অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র মিয়ানমারকে হাতিয়ার করেছে। সদরুল আহমেদ খান উল্লেখ করেন যে কুকিচিন বিদ্রোহীরা আমেরিকার নিরঙ্কুশ সমর্থন বাংলাদেশ এবং মিয়ানমারের পাশাপাশি ভারতের নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলছে। ভারতের মণিপুরের মতো উত্তর পূর্ব রাজ্যগুলোতে নৃতাত্ত্বিক বিশাল জনগণ সংখ্যা রয়েছে। এই জায়গাটা ইম্পর্টেন্ট। মানে বাংলাদেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলছেন বাংলাদেশ আর মিয়ানমারের অংশ নিয়ে আসলে খ্রিস্টান জনগোষ্ঠী মিয়ানমারের এই আমাদের অ্যাডজেসেন্ট যে জায়গা আছে, বিশেষ করে চীন প্রভিন্সে, মিয়ানমারের চীন প্রভিন্স আমাদের সীমান্তে আমি অনেক দিন দেখিয়েছি যে আমাদের সাথে রাখাইনের চাইতে বরং চীন প্রভিন্সের সীমানা আরও বেশি আছে। তুলনায় বরং ভারতের 3টা রাজ্য নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এগুলোতে খ্রিস্টান সংখ্যা গরিষ্ঠ এবং টোটাল সংখ্যা এদের চাইতে বেশি হবে। এবং আমি কুকি চীনদেরকে নিয়ে একটা ভিডিও করেছিলাম যেখানে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম কন্টিনিউয়াসলি এক ধরনের জায়গা আছে, বাংলাদেশেও কিছু ট্রাইব আছে যারা কুকি চীনের অন্তর্ভুক্ত। আমাদের মনে আছে যে বমরা আছে, নাথান বম নেতা, আরও কয়েকটা গোষ্ঠী আছে, মুরংরা আছে, তাদেরকে বৃহত্তর কুকি চীন যে নৃগোষ্ঠী আছে তার অংশ। সো এটা একটা কন্টিনিউয়াস জোন আছে। তাত্ত্বিকভাবে বলছি খ্রিস্টান অধ্যুষিত। আমাদের এখানে এরা আছেন কিন্তু এরা খ্রিস্টান অধ্যুষিত বলা যাবে না। তারা খ্রিস্টান কিন্তু তাদের চাইতে আমাদের এখানে অন্যান্য যে ট্রাইবস আছে তারা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী, সুতরাং তারা এখানে মেজরিটি না। মেজরিটি বরং চীন প্রভিন্সে, মেজরিটি বরং ভারতের ওই 3টা জায়গায়। সো আমাদের এটাও যদি নেয় আসলে আদতে এই একসাথেই করার, কন্টিনিউয়াস একটা করার কথা কেউ চিন্তা করলেও করতে পারে, করছে কিনা ইজ এ ডিফারেন্ট ডিবেট। তারপর উনি বলছেন মণিপুরের মুখ্যমন্ত্রী যে
বীরেন সিং তারা বলছেন কুকিচি জো উপজাতির নিরাপত্তার উপরে প্রভাব রয়েছে। আমাদের মনে থাকার কথা, মণিপুরে রীতিমতো মারাত্মক রায়ট হয়েছিল হিন্দু মেইতি এবং খ্রিস্টান যে জাতি আছে তাদের মধ্যে, আদিবাসীগুলোর মধ্যে, মানে যারা প্রত্যেকে বৃহত্তর জো জাতির অংশ, নাগারা ছিল, কুকিরা ছিল তাদের সাথে। চৌধুরী হাইলাইট করেন যে শেখ হাসিনার অধীনে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, নিরাপত্তা সংক্রান্ত বিষয়সহ ভারত বাংলাদেশ সম্পর্কের সার্বিক উন্নতিতে ভারতের উত্তর পূর্ব অঞ্চল উপকৃত হয়েছে। তার মানে বাংলাদেশ না, এই যে বাংলাদেশ মিয়ানমার নিয়ে যেটা হচ্ছে, এটাকে আওয়ামী লীগের ওই নেতা বলছেন, উপকমিটির সদস্য বলছেন, এটা ভারতেরও নিরাপত্তা মাথা ব্যথার বিষয়, মানে ভারত হচ্ছে টার্গেট, ভারত হচ্ছে অডিয়েন্স। সজরুল আলম খান বলেন এবার সেন্ট মার্টিন নিয়ে, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগরে বাংলাদেশ মিয়ানমার সামুদ্রিক সীমান্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি স্থাপন করতে চাইছে। এই কথাটা গত বছর নির্বাচনের আগে প্রধানমন্ত্রীও বলেছেন এবং আমেরিকা ফর্মাল স্টেটমেন্ট দিয়ে এটাকে নাকচ করেছেন এবং প্রচুর সামরিক বিশেষজ্ঞ দেখিয়েছেন যে সেন্ট মার্টিন আদৌ একটা নৌঘাঁটি প্রতিষ্ঠার জন্য উপযোগী ভূমিই না, ওটার যে ডেপথ প্রয়োজন সেটার আশপাশেও সেখানে না। যাই হোক, তর্কে যাচ্ছি না, কিন্তু ওনারা কী বলছে সেটা একটু দেখি। তিনি বলেন শান্তিরক্ষা কার্যক্রম, মানবিক সহায়তা কিংবা লজিস্টিক মহড়া তারা সব ধরনের দিতে প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সেন্ট মার্টিন দ্বীপে নৌঘাঁটি স্থাপন করতে চাইছে। বাংলাদেশ এই ধরনের সামরিক উচ্চাকাঙ্ক্ষা নিন্দা করে, কারণ বিষয়টি আমাদের সার্বভৌমত্বকে ধ্বংস করবে এবং দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতাকে প্রভাবিত করবে। মানে সামরিক ঘাঁটি থাকলে মানে সার্বভৌমত্ব নষ্ট হয়, কথাগুলো এরকম না। সামরিক ঘাঁটি ছাড়াও ভারত বাংলাদেশকে জাস্ট তার একটা ভ্যাসাল স্টেট বা করদ রাজ্যে পরিণত করেছে বা একটা কলোনিতে পরিণত করেছে, আমরা দেখছি। সুতরাং ঘাঁটি টাটি লাগে না আসলে এটা করতে হলে, বরং ঘাঁটি থেকেও চরমভাবে সার্বভৌম দেশ হতে পারে। ইউরোপে প্রচুর আমেরিকান ঘাঁটি আছে, নেটো ঘাঁটি আছে, এশিয়াতে দক্ষিণ কোরিয়ায় আছে, জাপানে আছে, প্রত্যেকেই সার্বভৌম রাষ্ট্র নিশ্চিত। তিনি জোর দিয়ে বলেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে কোনো অস্ত্র প্রতিযোগিতাকে সমর্থন করে না কিংবা চীনকে ঠেকাতে মার্কিন স্বার্থের জন্য প্রক্সি হিসাবেও কাজ করবে না, কারণ বাংলাদেশের মধ্যে একটি স্বাধীন রাষ্ট্রের ইন্দো প্যাসিফিকের জন্য নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। তিনি হাসিনার শুরুই বলেন বাইরের চাপের মুখে দেশ আপোষ করবে না। শেষ অংশে আবার ইকবাল সোবহান চৌধুরীকে আনা হয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করি। ইকবাল সোবহান চৌধুরী আরও এক ধাপ সতর্ক করে বলেন দক্ষিণ এশিয়ার আরেকটি মার্কিন ঘাঁটি কেবল ঢাকা নয়, নয়াদিল্লির নিরাপত্তায়ও প্রভাব ফেলবে। তার মতে যুক্তরাষ্ট্রের সাথে ক্রমবর্ধমান সম্পর্ক থাকা সত্ত্বেও আমি নিশ্চিত যে নয়াদিল্লিও এই অঞ্চলে কোনো বাইরের হস্তক্ষেপ চায় না। এই দুটোকে আমি আসলে একত্র করব। তার আগে একটা কথা একটু বলে রাখা ভালো, আমি একটা আলাদা ভিডিও করব, সেটা হচ্ছে এই যে কুকি অধ্যুষিত যে জোন ভারত এবং মিয়ানমার, এবং কিছু মানুষ বাংলাদেশেও আছে, এখানে খ্রিস্টান ধর্মাবলম্বী একটা বৃহত্তর যে নৃগোষ্ঠী আছে কুকিচিন, তাদের অন্তর্গত 50-51টা কম বেশি জাতিগোষ্ঠী আছে, সেখানে কি এই ধরনের কোনো পরিকল্পনা হতে পারে। তার সাথে আরেকটা জিনিস যদি যোগ করি, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমি ওই লস্ট ট্রাইব নিয়ে একদিন ডিটেল কথা বলবো। আমরা জানি যে ইহুদিদের যে 12টা ট্রাইব ছিল, মানে 12টা ট্রাইবের মধ্যে 10টা হারিয়ে গিয়েছিল। কীভাবে হারিয়ে গিয়েছিল বিরাট ইতিহাস আছে, কেন 12টা ট্রাইব কোত্থেকে এসছে, আমার মনে হয় একটু বলে রাখা ভালো। তাদের একটা ট্রাইব বনু মানসা, এটা ভারতের এই কুকিদের অন্তর্গত একটা ট্রাইব, সেটার অংশ, এবং সেটা ইসরায়েল স্বীকৃতি দিয়েছে এবং বেশ কয়েক হাজার তারা ইসরায়েলে চলে গেছে, সেখানে নাগরিক হয়েছে, এমনকি এখন হামাসের সাথে যুদ্ধে তারা ফাইট করছে। সুতরাং ইসরায়েল এবং ইহুদিদেরও একটা ইনভলভমেন্ট আছে। আমি একদিন সেটা আলাদা একটা, বিশেষ করে বানু মানেসাকে নিয়ে একটা আলাদা ভিডিও করবো, যেহেতু একদম আমাদের দরজার পাশে, আমাদের এই জিনিসটা জেনে রাখা ভালো হবে। সো এখানে এই ধরনের কোনো তৎপরতা আছে কি নেই, থাকবে কি না, সরিয়ে রাখি, থাকতে পারে, আমরা শুনেছি অনেক সময় ঘাঁটির চিন্তা থাকতে পারে, সরিয়ে রাখি। কিন্তু এই কথাগুলো কেন মাঠে আনলো আওয়ামী লীগ? আমি আগেও বলেছি, আমরা একটা ভিডিও করেছি যেটাতে তার ইন্টারনাল অডিয়েন্স যারা তাকে ক্ষমতায় রাখে তাদের উদ্দেশ্যে বলেছেন। ইন্টারনাল অডিয়েন্সের মধ্যে তার আওয়ামী লীগের লোকজন আছে, তার পুলিশ আছে, প্রশাসন আছে, তারা। আর এখন আমরা খেয়াল করছি দুজনই একটা কথা বলছেন, যে যে দেশের কথা বলছে সেরকম একটা চেষ্টা, মানে প্রধানমন্ত্রী কিন্তু ভারতের নাম আনেন নাই, আই রিপিট, যদিও ভারতের 3টা রাজ্য আরও অনেক বেশি সব জাতিগোষ্ঠী অধ্যুষিত। উনি বলছেন মিয়ানমার এবং বাংলাদেশ, কিন্তু ভারতও ইনভলভ হয়ে যাবে, প্রবলেমে পড়ে যাবে, এই কথা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা বলছেন। ইকবাল সোবহান চৌধুরীও একই কথা বলছেন, এখানে যদি ঘাঁটি হয় তাহলে সেটা কিন্তু ভারতের নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। যতই সুসম্পর্ক থাকুক না কেন, এই অঞ্চলে ঘাঁটি কিন্তু ভারত পছন্দ করবে না। আমি অনেক দিন একটা কথা বলেছি, আপনাদের মনে আছে নিশ্চয়ই, যে আমেরিকা যখন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি তৈরি করেছে, IPS, ইন্ডিয়ান ওশান যখন যুক্ত করেছে তার পলিসিতে সরাসরি, ইন্ডিয়াটা পছন্দ করেনি।
ইন্ডিয়া সব সময় চেয়েছে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর তার অংশ, পুরো তার ব্যাকইয়ার্ড, এবং এই জায়গায় আমেরিকা তার যে কোনো কৌশল ভারতের মাধ্যমেই ফুলফিল করবে। সো সে পছন্দ করে না, ইটস ট্রু। এবং এই দুই আওয়ামী নেতা আসলে এটাকে মাঠে ছাড়ছেন, ভারতকে বলছেন দেখো আমেরিকা কিন্তু আমাদের কাছে এটা চাইছে। সুতরাং আমেরিকার সাথে ভারতের যত দূরত্ব থাকবে সেটা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি আওয়ামী লীগের জন্য ভালো। আমেরিকা যখনই কোনো পদক্ষেপ নিতে চাইবে তখনই আওয়ামী লীগ ওই জুজুটা তৈরি করতে পারবে, আমাকে কিন্তু ফেলছে ভারত, ও কিন্তু এখানে ঘাঁটি করবে, ও এখানে খ্রিস্টান রাষ্ট্র বানাবে, তোমার কিন্তু খবর আছে। সুতরাং এই চেষ্টার উদ্দেশ্য হিসাবে এক্সটার্নাল অডিয়েন্স মানে ভারতের জন্য প্রধানমন্ত্রী এই কথাগুলো বলেছেন, তার নিজস্ব চ্যানেলে তো বলেছেনই, এখন সামনাসামনি বলেছেন। এগুলো তথ্যগুলো কতটুকু কি আছে সেটা নিয়ে আমরা এটা ক্রেডিবিলিটি নিয়ে আলোচনা না করি, কিন্তু আমাদের পাবলিক স্ফিয়ারে এই তথ্যগুলো এসছে। সুতরাং এগুলোর অডিয়েন্স হচ্ছে ভারতকেই মেসেজ দেয়া। আর শুধু ভারতকেও মেসেজ দেয়া না, এই অঞ্চলে আমেরিকা ভারতের উপরে চাপ তৈরি করতে যাচ্ছে, আমেরিকা নিজের একটা স্থায়ী পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, ঘাঁটি তৈরি করতে যাচ্ছে। এটা রাশিয়ার জন্য ভালো খবর না নিশ্চয়ই, কারণ মিয়ানমারে রাশিয়া প্রচুর বড় খেলোয়াড়, ওখানে বিরাট বড় খেলোয়াড়। যখন সে সামরিক জান্তার উপরে যখন মানে ইউরোপ এবং আমেরিকা মানে নানান রকম এম্বার্গো দিল, অস্ত্র বিক্রি করছিল, তখন চায়না, রাশিয়া এবং ভারত অস্ত্র বিক্রি করেছে। রাশিয়া এখানে লিডিং অস্ত্র বিক্রেতাদের একজন। রোহিঙ্গা ম্যাসাকার যে হলো, চীনের সাথে সাথে বেশ কয়েকবার ভেটো দিয়েছে রাশিয়া। আমরা রাশিয়াকে সমর্থন করি ইউক্রেনের কারণে, অথচ আমার ঘাড়ে যে বিপদ রোহিঙ্গা বিপদ আরও নতুন করে কতটুকু খারাপের দিকে যাচ্ছে ফিনান্সিয়াল কারণে, সেটা নিয়েও কথা বলবো, নতুন খবর আছে। সেটার সাথে রাশিয়া ইনভলভ, কিন্তু রাশিয়াকে আমরা আবার খাতির করি। আমাদের অনেকের বিরাট হিরো হয়েছে অত্যন্ত নোংরা ভ্লাদিমির পুতিন। এই অত্যন্ত নোংরা কথাটা প্ল্যান করে বলেছি, আপনাদের অনেকের ভালো লাগবে না, কিন্তু আমি বলছি। যাই হোক, যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা হলো রাশিয়া এখানে আছে, এবং রাশিয়াও সব স্বাভাবিকভাবে আমেরিকা এখানে তার অবস্থান তৈরি করছে, এটা তার জন্য বিপদের জায়গা হবে, সে পছন্দ করবে না। সে তার স্পুতনিক নিয়ে এটা নিয়ে রিপোর্ট করেছে এবং এটাও সে লুফে নিয়েছে। সুতরাং এই তথ্য রাশিয়াকেও সরকারের আরও পাশে এনে দাঁড় করাতে সাহায্য করবে। সব কিছু যদি আমরা একসাথে করি তাহলে এটা ইন্টারন্যাশনালি সরকারের জন্য একটা বড় গেইন আনতে পারে, মনে করেই কথাগুলো মাঠে ছাড়া হয়েছে। গৌণ বা কিছুটা কম ইম্পর্টেন্ট কারণ রাশিয়া, টু সাম এক্সটেন্ট চায়নাও হতে পারে যে আমেরিকা দেখো এগুলো করছে, কিন্তু ভারতকেই ভীত করে তুলতে চাইছে সরকার। ভারতের সাথে আমেরিকার বাংলাদেশ পলিসিতে যাতে কোনো দিন কোনো রকম কনভার্জেন্স না হয়, মিল না হয়, সেটা তারা অ্যাট এনি কস্ট ঠেকাতে চাইছে।